দুটো ভেক্টর গুণ করে স্কেলার, এটা তো হলো। এবার আমরা দুটো ভেক্টরকে গুণ করে একটা ভেক্টর পাবো। সেটা কিভাবে হয় একটু দেখি। দেখো, দুটো ভেক্টরকে গুণ করব, তার এফেক্টে একটা ভেক্টর হবে। এই রকম বেশ কিছু উদাহরণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা প্রায়ই পেয়ে থাকি। যেমন ধরো, আমি যদি এই বোতলটা নিয়ে আমি এর ছিপিটা খুলব, আমি যখন ছিপিটা খুলছি তখন আমি এই দুটো আঙুল দিয়ে আমি এই ছিপিটার উপর চাপ দিচ্ছি, বলা উচিত বল প্রয়োগ করছি। আমার আঙুল দুটো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আমি একটাতে এই আঙুলটা এই দিকে বল অ্যাপ্লাই করছে আর এই আঙুলটা ঠিক তার উল্টো দিকে, এবং দুটো কিন্তু পরস্পর সমান্তরাল। এর ফলে ছিপিটা ঘুরছে এইভাবে। অর্থাৎ ছিপিটা যখন ঘুরছে তখন যে কোনো জিনিসই যখন ঘোরে তখন এই মনে করো ছিপিটা একটা দিকে এইভাবে বল প্রয়োগ করা হচ্ছে, আর একটা দিকে এইভাবে বল প্রয়োগ করা হচ্ছে, এবং সেটার এফেক্টে ছিপিটা ঘুরছে, যে কোনো দিকেই হোক ছিপিটা ঘুরছে। যখন কোনো কিছু ঘোরে তখন তার ঘোরার জন্য একটা অক্ষ, একটা কাল্পনিক অক্ষ বা লাইন একদম সোজাসুজি আমরা কল্পনা করে নিই। যেমন ধরো লাট্টু যখন ঘোরে, এরকমভাবে যখন একটা লাট্টু ঘোরে তখন পরিষ্কার বুঝতে পারি যে একটা কিছু স্থির রয়েছে, তাকে কেন্দ্র করে তার অ্যাবাউটে একটা লাট্টু ঘুরছে এভাবে। ঠিক সেভাবেই যদি এই ছিপিটার কথা ভাবি, আমি বল প্রয়োগ করেছি ঠিক এভাবে, একটা দিকে এইভাবে যাচ্ছে, এই আঙুলটা দিয়ে বলটা যদি এদিকে যায়, এই আঙুলটা দিয়ে বলটা এভাবে আসছে, পেছন দিকে আসছে। অর্থাৎ দেখো, ঠিক দুটো বিপরীত দিকে দুটো বল প্রয়োগ করা হয়েছে, এবং এর ফলে ছিপিটার মধ্যে একটা ঘূর্ণন, একটা এফেক্ট তৈরি হলো, যেটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। এখন এখানে প্রশ্ন যে আর একটা ভেক্টর কোথায়? ফোর্স তো একটা ভেক্টর হলো, আমরা আর একটা ভেক্টর দরকার, কারণ দুটো ভেক্টরের গুণ হচ্ছে এখানে। আমরা এইটাকে যদি একটা লাইন কল্পনা করে নিই, কাল্পনিক রেখা, তাহলে তার অ্যাবাউটে এই ঘূর্ণনটা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্ট থেকে এদিকে একটা ব্যাসার্ধ কল্পনা করলাম, সেই ব্যাসার্ধটা এই রকম। এটাকে বলা হয়, এটা ব্যাসার্ধ, কিন্তু এটাকে বলা হয় একটা দূরক ভেক্টর। যেহেতু এটা দূরত্ব মাপছে, সেই জন্য এটা একটা দূরক ভেক্টর। আর কার দূরত্ব মাপছে? বলটা কোন পয়েন্টে প্রয়োগ করা হচ্ছে সেখান থেকে এই যে ঘূর্ণাক্ষটা তার পর্যন্ত দূরত্বটা মাপছে। আর যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা তো এফ। এই দুটো বলের সম্মিলিত গুণফল যখন আমরা দেখছি তখন এইভাবে ছিপিটার ঘূর্ণন হচ্ছে। এই ঘূর্ণনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বলটা এবং এই দূরক ভেক্টরটা এটা যে তলে আছে, ঘূর্ণন যেটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ এই দুটো ভেক্টর যে তলে আছে তার সাথে একদম পারপেন্ডিকুলার বা লম্ব রয়েছে। এই যে এফেক্টটা, অর্থাৎ দুটো সমতলিক ভেক্টর তাদের গুণ করার ফলে আর একটা ভেক্টর তৈরি হলো, যেটার এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ভেক্টর যে তলে আছে তার সঙ্গে লম্ব তলে। এটা কিন্তু আমরা প্রতিদিন
বিভিন্ন ক্ষেত্রে পাই, কল খোলার সময় পাই, পেনের ক্যাপ খোলার সময় পাই, বোতলের চিপি খোলার সময় পাই, বিভিন্ন ক্ষেত্রে যে এফেক্টটা হয় সেটা আমরা দেখতে পাই, একটা ঘূর্ণন। এটাকে বলা হয়, যদিও সেটার কথা তোমরা এতদিন পড়োনি, এখনও তোমরা আরও কয়েকটা চ্যাপ্টার পরে যখন ঘূর্ণন পড়বে তখন পাবে। বলের ভ্রামক বলে একটা কথা আছে, সেই বিষয়টাই হচ্ছে এই দুটো ভেক্টরের গুণফলের ফলে তৈরি হয়। আর একটু সহজ করে বললে বুঝতে পারবে। আচ্ছা, দেওয়ালে ছবি টাঙানোর সময় আমরা কি করি? মিস্ত্রি ডাকি, সে এমন একটা যন্ত্র দিয়ে, একটা স্ক্রুয়ের মতো দেখতে যন্ত্র দিয়ে সে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ালে ফুটোটা করে। কিভাবে করে দেখো, দেওয়ালে যখন সে ফুটো করছে তখন কিন্তু সে চাপ দিচ্ছে এইভাবে, অর্থাৎ দেখো সে কিন্তু একটা তলের মধ্যে চাপটা দিচ্ছে, এইভাবে চাপটা দিচ্ছে দেওয়ালের গায়ে। কিন্তু স্ক্রুটা ঢুকছে কোথায়? স্ক্রুটা কিন্তু ঢুকছে আসলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, স্ক্রুটা ঠিক দেওয়ালের ভেতরে সোজা ঢুকছে, অর্থাৎ এই তলে বলটা প্রয়োগ করা হচ্ছে, কিন্তু সোজা এইভাবে স্ক্রুটা ভেতর দিকে, দেওয়ালকে ভেদ করে, যদি এটা দেওয়াল মনে করো তাহলে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। অর্থাৎ এখানে যে তলটা, দুরক ভেক্টর, বল সব কিছুকে ভেদ করে এই লম্বালম্বিভাবে ওটা দেওয়ালের ভেতর ঢুকে যাচ্ছে, অর্থাৎ পরিষ্কার এই তলটার সঙ্গে লম্ব তলে এই এফেক্টটা কাজ করছে। এটাই হচ্ছে বলের ভ্রামক। তো আমরা এবার একটু ভেক্টরের গুণে ফিরে যাই। এক্সাম্পলটা দেখলাম, দুটো ভেক্টর এ এবং বি, এবার তাদের গুণ আমরা লিখব একটা ক্রস দিয়ে। আমরা ভেক্টরের ডট লিখেছিলাম একটা ডট দিয়ে, এবং সেই ভেক্টরটার সেই ভেক্টর গুণফলের নাম দিয়েছিলাম স্কেলার গুণফল, কারণ এটা একটা স্কেলার দেয়, অথবা ডট গুণফল, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। এবার এখানে আমরা দেব ক্রস, বলবো ক্রস, যে হয় ক্রস গুণফল অথবা এটা ভেক্টর গুণফল। সেটা করে আর একটা থার্ড ভেক্টর তৈরি হলো, যে ভেক্টরটা এ এবং বি যে তলে আছে তার সাথে লম্ব তলে কাজ করে। এবার একই তলে থাকা দুটো ভেক্টরকে একটু আঁকি। এ মনে করো আর বি, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল ধরে নাও থিটা। এবার যেহেতু সি একটা ভেক্টর, সেই জন্য তার একটা মান আছে এবং একটা দিকও আছে। সি ভেক্টরটার মান হবে এই, আমরা লিখব এটাকে এ বি সাইন থিটা। সি ভেক্টরের মান হলো এ বি সাইন থিটা, এবং দিক হচ্ছে, আমরা আগেই বলেছি যে এ এবং বি যে তলে আছে, যদি মনে করো এখানে যদি এটাকে আমি এফ না লিখে এ লিখি, এটাকে আর না লিখে আমি বি লিখি, তাহলে এই দিকে কাজ করবে হচ্ছে সি, যেটা আমরা স্ক্রুয়ের ক্ষেত্রে দেখলাম, দেওয়ালে ফুটো করার সময় যে স্ক্রুয়ের ভূমিকাটা সেখানে আমরা দেখলাম। তার মানটা হচ্ছে এ বি সাইন থিটা, দিক হচ্ছে ওই দুটো ভেক্টর যে তলে আছে তাকে একদম লম্বভাবে ভেদ করছে যে তলটা, সেই তলে কাজ করছে। তো এই হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু সি, এই ভেক্টরের গুণফলের মান এবং দিক আমরা যেটা আলোচনা করলাম। এবার এইটা যে সত্যি এ ক্রস বি ইজ ইকুয়াল টু সি, এটাও যে একটা ভেক্টর, এটা আমরা কিন্তু এই স্ক্রুয়ের লম্বালম্বি ঢুকে যাওয়া এটা দিয়ে কিন্তু বুঝলাম না। এটা বোঝার জন্য আমরা ভেক্টরকে যেভাবে একটা কোঅর্ডিনেট স্পেসের মধ্যে আমরা যেভাবে লিখতে শিখেছি, অর্থাৎ আমরা যদি একটা ভেক্টরকে লিখি x1i প্লাস y1j প্লাস z1k ফর্মে, আমরা জানি যে i j k এই
ইউনিট ভেক্টর বা একক ভেক্টরগুলো ওই কোঅর্ডিনেট অক্ষগুলোর বরাবর এক একটা ইউনিট ভেক্টর। যেমন এক্স অক্ষ বরাবর মনে করানোর জন্য বলছি আর একবার, যে এক্স অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে। তাহলে এ ইজ ইকুয়াল টু এরকম x1i, y1j, z1k। ভেক্টরের আইডেন্টিটিগুলো কিন্তু বজায় রয়েছে এখানে, আমরা দেখে বুঝতে পারছি যে এটা ভেক্টর। সিমিলারলি বি, এই বুঝতে পারাটা অবশ্যই আমরা থিওরিটিক্যালি বুঝতে পারছি, কারণ আমরা শিখেছি যে আই জে কে এরকম ভাবে লেখা যায়, একটা ভেক্টরকে তৈরি করা যায়। তাহলে এই দুটো ভেক্টর হলো। এবার এ ক্রস বি মানে আমরা তাতে গুণ করব। গুণ করার জন্য যেভাবে আমরা লিখি, তোমাদের নিশ্চয়ই বীজগণিতের যখন তোমরা একটা পলিনোমিয়াল গুণ করতে, তখন সেগুলো নিশ্চয়ই মানে এক্স ওয়াই জেড সহ যে রাশিগুলো সেগুলোকে গুণ করতে নিশ্চয়ই সেগুলো মনে আছে তোমাদের। আমি লিখছি এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি হয়, ভেক্টরের ফর্মগুলো আমরা লিখছি। ক্রস এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে হলো। এবার একটু আমাদের তার আগে কতগুলো জিনিস একটু বুঝে নিতে হবে। কীরকম? আমি আবার অক্ষটাকে আঁকছি, যে অক্ষটা একে আমরা ভেক্টরটাকে গঠন করেছিলাম কোঅর্ডিনেট স্পেসে, সেই অক্ষটাকে আবার আঁকছি। এক্স, ওয়াই এবং জেড, এই বরাবর আই হচ্ছে একক ভেক্টর, জে হচ্ছে এখানে, কে হচ্ছে এদিকে। এবার দেখো, এই গুণটা করার সময় প্রথম পদটাই আসবে x1 x2 i ক্রস i। x1 x2 গুলো তো স্কেলার, এগুলো এমনি আমরা গুণ করে নেব, কিন্তু যেই i ক্রস i এটা আসছে, তখন কি হচ্ছে? আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে a ক্রস b, তার যে মান সেটা হচ্ছে a b সাইন থিটা। তাহলে i ক্রস i, i ক্রস i, এটা কি হবে? i হচ্ছে একক ভেক্টর, তার মান 1, তাহলে 1 ইন্টু 1 সাইন থিটা। i এর সাথে i এর কোণ 0, তাহলে সাইন 0, তার মানে এটা হচ্ছে 0, অর্থাৎ i ক্রস i 0, সাইন 0 0 বলে। সিমিলারলি যে সিমিলার টার্মগুলো আছে, জে ক্রস জে কখনো আসবে, কে ক্রস কেও কখনো আসবে, তাহলে সেই সবগুলোই কিন্তু একই কারণে 0 হয়ে যাবে। জে ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্রস কে, সবার মান 0। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে ক্রস টার্মগুলো গুণ করলে কি হয়। আই ক্রস জে আসবে, আমরা আচ্ছা এখানটা একটু গুছিয়ে লিখে নিই আমরা, তাহলে সবটা একসঙ্গে দেখতে পাবো। আই ক্রস আই ইজ ইকুয়াল টু জে ক্রস জে ইজ ইকুয়াল টু কে ক্রস কে ইজ ইকুয়াল টু 0, এটা আমরা পেলাম। এবার এখান থেকে দেখো আই ক্রস জে, আই ক্রস জে, এই হচ্ছে আই ভেক্টর, এই হচ্ছে জে ভেক্টর। আমরা সবসময় ভেক্টরের ক্ষেত্রে এই যে গুণগুলো করব, আমরা যে কোনো ক্ষেত্রে, তোমরা এটা যখন উৎপাদকে বিশ্লেষণ করেছিলে, একটা সাইক্লিক অর্ডার বলে একটা কথা শুনেছ নিশ্চয়ই, যে এক্স ওয়াই জেড এবং বিভিন্ন টার্ম সম্বলিত যে রাশিগুলো, সেগুলোতে যখন আমরা কমন নিতাম যখন উৎপাদকে বিশ্লেষণ করার সময়, তখনও কিন্তু আমরা এলোমেলোভাবে করতাম না, একটা নিয়ম ফলো করতে হতো। অর্থাৎ এক্স এর পরে ওয়াই, ওয়াই এর পরে
জেড, এরকমভাবে। এখানেও কিন্তু তাই, আই জে কে যেভাবে আসছে, আই এর থেকে জেতে যাব, জের থেকে কেতে যাব, কের থেকে আইতে যাব, এটাই হচ্ছে আমার স্বাভাবিক অর্ডার। এর থেকে উল্টোও যেতে পারি, কখনো নিশ্চয়ই যাব, কিন্তু সেই সময় যাওয়াটাও কিন্তু ওই উল্টো দিকটা মেনেই হবে, এলোমেলোভাবে হবে না। তো এবার যখন আই ক্রস জে হবে, আই ক্রস জে, তখন এটা একটা ক্রস প্রোডাক্ট, আই এর মান 1, জে এর মানও 1। এবার সাইন থিটা কত, আই এর সঙ্গে জের যে কোণ সেটা হচ্ছে, ছবিতে দেখে বুঝতে পারছো, একদম 90 ডিগ্রি। তাহলে 1 × 1 × 1 sin 91, সুতরাং এটা হচ্ছে 1। এবার মজার ব্যাপার হচ্ছে যে আই ক্রস জে, এটা আমাকে লিখতে হবে এইভাবে, কারণ এটা মান। এবার আই ক্রস জে এর মান হচ্ছে 1। আমরা জানি ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী যে আই ক্রস জে আর একটা ভেক্টরই দেবে, যে ভেক্টরটার মান 1, এবং দিক হচ্ছে আই এবং যে দিকে আছে, যে প্লেনে আছে, দিকে নয়, যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। এবার আমাদের চোখের সামনে পুরো ছবির মতো দেখো যে আই এবং যে তলে আছে সেটা হচ্ছে এই তল, তার সঙ্গে লম্ব তলে কে, এই যে ছবি জেড অক্ষ, এবং সেই বরাবর যে একক ভেক্টর সেটা কে। সুতরাং আমরা বলতে পারি যে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। একইভাবে দেখো, যখন জে ক্রস কে আসবে, আমি একটা অর্ডার ফলো করতে বলেছি, আই ক্রস জে করলাম, এবার জে ক্রস কে যখন আসছে তখন কি হচ্ছে, জে ক্রস কে, আগে আমরা তার মানটা দেখি, মানটা অবশ্যই 1 × 1 × sin 90, সুতরাং 1। আর জে ক্রস কে, এই হচ্ছে জে আর এই হচ্ছে কে, এই যে তল, এই তলের সাথে লম্ব হবে কোন ভেক্টরটা, পরিষ্কার ছবি রয়েছে আই, সুতরাং জে আর কে যে তলে রয়েছে তার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে আই ভেক্টর এখানে। সুতরাং আমরা লিখতে পারি, এই মডিউলাস চিহ্নটা তুলে দিলাম, এটাকে লিখলাম আই। এবার পড়ে রইল কে, কে ক্রস আই। দেখো আমরা কে থেকে আইতে যাব, কে ক্রস আই ঠিক একইভাবে, একই যুক্তিতে কে ক্রস আই কি হবে বুঝতেই পারছো, সেটা হচ্ছে জে হবে। যদি তুমি এই অর্ডারটা ফলো করো তাহলে এরকম হবে। এবার যদি কেউ উল্টো অর্ডারে যায় তাহলে কি হবে, দেখো এমনি যদি আমরা খুব সহজ নিয়মে বলি যে আই থেকে যেতে না গিয়ে আমি জে থেকে আইতে যাচ্ছি, আমি জে ক্রস আই করব, আই ক্রস জে এর বদলে আমি জে ক্রস আই করব। যদি আমি জে ক্রস আই করি তাহলে আমার অ্যাঙ্গেলটা হয়ে যাবে ঠিক তার উল্টো দিকে। আমাদের যদি এটা হয়, এটা হচ্ছে ঠিক আগেরটার উল্টো দিক। আচ্ছা, তাহলে জের সাথে আই এর কোণ কত, ঠিক উল্টো দিকে -θ। এবার তাহলে এইখানে জে ক্রস আই তার মানটাও কিন্তু 1 × 1 × sin -θ, কিন্তু এইখানে দেখো যেহেতু এটা মডিউলাস, এটা কখনো আমরা মাইনাস সাইনটা এখানে মানের ক্ষেত্রে নেব না, এই মাইনাস সাইনটা কিন্তু রিফ্লেক্টেড হবে তার দিকে, অর্থাৎ যদি আগের ভেক্টরটা ওপর দিকে থাকে এই ভেক্টরটা হয়ে যাবে নিচের দিকে, অর্থাৎ আগের ভেক্টরটা যদি কে হয় এটা হয়ে যাবে -k। তার মানে হয়ে যাবে জে ক্রস আই ইজ ইকুয়াল টু
মাইনাস কে। অর্থাৎ যদি জে আর আই এর তল এটা থাকে তাহলে সোজা এই দিকে হয়ে যাবে মাইনাস কে। এই যদি জে হয়, এই যদি আই হয়, তাহলে আই ক্রস জে, সরি জে ক্রস আই হয়ে যাবে মাইনাস কে। ঠিক একই যুক্তিতে জে ক্রস আই হলো, দেখো আমরা এবার চলেছি এই দিকে, উল্টো দিকে, জে ক্রস আই, এবার আই ক্রস কে হবে। ঠিক একইভাবে হবে আই ক্রস কে ইজ ইকুয়াল টু হবে মাইনাস জে, এবং আই ক্রস কে হলো, এই দিকে আসছি আমরা, আই ক্রস কে, এবার কে ক্রস জে, এবার কে ক্রস জে হচ্ছে মাইনাস আই। তাহলে এখানে কিন্তু অনেকগুলো জিনিস আমরা শিখলাম। একটা শিখলাম কি, যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এই জিনিসগুলো কিন্তু সব তাদের মান হচ্ছে 0, অর্থাৎ এরা নাল ভেক্টর দিচ্ছে 0। আর যেগুলো ক্রস টার্ম, আই ক্রস জে, সেটা হচ্ছে ঠিক তার সঙ্গে পারপেন্ডিকুলার যে দিকটা, সেই দিকটা। জে ক্রস কে, তার সঙ্গে পারপেন্ডিকুলার দিক আর একটা যে ভেক্টরটা পড়ে থাকছে সেইটা, অর্থাৎ আই। আবার কে ক্রস আই, তখন বাদবাকি যে ভেক্টরটা পড়ে থাকছে তিনটের মধ্যে, সেইটা কিন্তু ওই ভেক্টরটাকে নির্দেশ করছে, তাদের ক্রস প্রোডাক্টটাকে, অর্থাৎ জে। ঠিক উল্টো দিকে যদি আমি ঘুরি রিভার্স অর্ডারে, তাহলে কি হবে, আমি যদি শুরু করি এইভাবে ছিল আই জে কে এর বদলে আমি যদি এইভাবে ঘুরতে শুরু করি, অর্থাৎ আমি জে ক্রস আই, তাহলে কোনটা পড়ে রইল, কে, কিন্তু যেহেতু অর্ডারটা উল্টো, ভেক্টরটা হবে মাইনাস কে। এইটা না তোমরা যখন করবে তখন এটাকে পাশে সুন্দর করে সাজিয়ে লিখে রাখবে প্রথম, তারপরে যখন করতে করতে তোমরা একদম সরগর হয়ে যাবে ব্যাপারটাতে, তখন তোমাদের আর এগুলো লিখতে হবে না। আমরা তাহলে একটু করার আগে একটু সুন্দর করে গুছিয়ে লিখে নিই। আগে অ্যাক্সিসটা টেনে নিই, এটা সবসময় চোখের সামনে থাকবে তোমাদের। আর I cross I is equal to J cross J is equal to K cross K is equal to 0। ঠিক আছে, এবার আমাদের I J K এর একটা অর্ডার হতে পারে I থেকে J, J থেকে K, K থেকে I। এই অর্ডারে চললে আমাদের এই গুণফলগুলো কিরকম হবে, I ক্রস J ইজ ইকুয়াল টু K, J ক্রস K ইজ ইকুয়াল টু I, এবার K ক্রস I ইজ ইকুয়াল টু J। এই হলো একটা অর্ডার ফলো করে। ঠিক তার উল্টো অর্ডারে যদি যাই তাহলে কি হবে, দেখো এখানে I ক্রস J, আমি লিখব J ক্রস I। যেই লিখব তোমাদের কিন্তু একটুও বলতে অসুবিধা হবে না যে এটা এখন আর কে হবে না, মাইনাস কে হয়ে যাবে, তাহলে এটা মাইনাস কে। ঠিক একইভাবে কে ক্রস জে ইজ ইকুয়াল টু মাইনাস আই, আই ক্রস কে ইজ ইকুয়াল টু মাইনাস জে। এবার আমরা গুছিয়ে লিখে নিয়েছি। এইবার আমরা আবার ওই এ ক্রস বি তার যে এক্সপ্রেশনগুলো ছিল সেগুলো আমরা আবার ভেঙে লিখব। কি ছিল, এ ক্রস বি ছিল, এ ছিল x1i প্লাস y1j প্লাস z1k, ক্রস x2i প্লাস y2j প্লাস z2k। এইবার আমরা গুণ শুরু করব, একদম যেভাবে তোমরা ক্লাস 7-এ
অ্যালজেব্রাতে গুণ করেছো ঠিক সেভাবেই গুণ হবে। শুধু খেয়াল রাখতে হবে যে x1 y1 z1 x2 y2 z2 যে গুণগুলো সেগুলো হচ্ছে স্কেলার গুণ, সেগুলো তোমরা এমনি লিখে ফেলবে। আমাদের খেয়াল রাখতে হবে শুধু ভেক্টর গুণগুলো, i ক্রস i, j ক্রস j, সেগুলো করতে একটু অসুবিধা হবে না, কারণ আমরা ব্যাপারটা গুছিয়ে নিয়েছি। এবার প্রথম টার্ম হচ্ছে x1 x2 i ক্রস i ক্রস i হচ্ছে দেখো 0, তাহলে এখানে আমরা 0টা বসিয়েই দিলাম। এবার প্লাস, এবার এটা দিয়ে এই সেকেন্ড টার্মটাকে গুণ করব, x1 y2 x1 y2 i ক্রস j, i ক্রস j মানে হচ্ছে k, বসিয়ে দিলাম। এবার x1 i, তার সাথে থার্ড টার্মটা গুণ হবে, তাহলে x1 z2 x1 z2 i ক্রস k। এখানে i ক্রস k খুঁজে পাচ্ছ না? এইখানে পাচ্ছি, i ক্রস k হচ্ছে মাইনাস j। তাহলে এখানে আমরা একটা মাইনাস j বসালাম, বা এখানে না বসিয়ে ডাইরেক্টলি এখানেই বসিয়ে দিলাম। এটা মাইনাস j হলো। তাহলে প্রথম টার্মটা দিয়ে এগুলো তিনটেই গুণ হয়ে গেল। এবার এইটা y1 j দিয়ে গুণ হবে, y1 j দিয়ে ফার্স্ট টার্ম যেটা আসছে y1 x2 j ক্রস i, y1 x2 j ক্রস i, j ক্রস i এখানে নেই, রয়েছে এখানে, কি হবে সেটা মাইনাস k। তাহলে আমরা y1 x2, আগে আগে চিহ্নটা দেবে না, না দিয়ে আমরা দেখে নিই y1 x2, যেহেতু j ক্রস i মাইনাস k, তাহলে এই মাইনাসটা এখানে দিলাম আর kটা এখানে লিখলাম, ঠিক হলো। আবার এইটা দিয়ে এইটাকে গুণ, দেখো y1 y2 j ক্রস j, j ক্রস j মানে 0, তাহলে এটা 0। তারপরে থার্ড টার্মটাকে গুণ করো, y1 j ইন্টু z2k, y1 z2 হবে y1 z2 j ক্রস k, j ক্রস k দেখো আমরা এখানেই পেয়ে যাচ্ছি, তাহলে এটা প্লাস i। তাহলে দ্বিতীয় টার্মটা দিয়েও সব কটাকে গুণ করা হয়ে গেল। এবার পড়ে রয়েছে এই টার্মটা z1k ইন্টু x2i, মানে ক্রস x2i, তাহলে z1 x2 স্কেলার গুণ হয়ে গেল, z1 x2 k ক্রস i, k ক্রস i দেখো এখানেই লেখা আছে, তাহলে এটা প্লাস j হবে। এবার z1 k দিয়ে সেকেন্ড টার্মটাকে গুণ, z1 y2 লিখলাম, z1 y2 লিখলাম, k ক্রস j, k ক্রস j দেখো তার মান হচ্ছে মাইনাস, মানে তার ভ্যালুটা হচ্ছে মাইনাস i ভেক্টর, অর্থাৎ এই। সিমিলারলি এইটাকে দিয়ে এইটা অবশ্যই 0 হবে, k ক্রস k 0, সুতরাং আমরা 0 লিখলাম। তাহলে যেগুলো 0, এবার সেই টার্মগুলোকে আমরা অফ করে দিই, তাহলে এটা গেল। আর কোথায় আছে, এটাও চলে গেল, আর এটাও চলে গেল। তাহলে কারা পড়ে রইল? এই টার্মগুলো পড়ে রইল, 6টা টার্ম পড়ে রইল। এই 6টা টার্মের মধ্যে দেখো আমরা এবার কিছু কমন নিয়ে নিতে পারি, যেমন আইটা থেকেই শুরু করি, এটাতে আই আছে, এটাতেও আই আছে, তাহলে আমরা আইটাকে কমন নিলাম, নিয়ে এই স্কেলার পার্টটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, y1 z2 মাইনাস z1 y2। তারপর আমরা জেটাকে কমন নেব, দেখো এটা এবং এখানে আর একটা জে রয়েছে, তো সেখানে আমরা এটাকে লিখতে পারি
z1 x2 z1 x2 minus x1 z2 into j প্লাস পড়ে রয়েছে কে এটা এবং এটা x1 y2 minus y1 x2 into k। অর্থাৎ এরা আমি এটাকে পেছনে লিখি, পেছনে লেখার যুক্তিটা হচ্ছে যে সামনের পার্টটা স্কেলার, অর্থাৎ এটা যদি একটা ভেক্টর ভাবি তার এইটুকু হচ্ছে তার মান এবং এটা হচ্ছে সেই ভেক্টরটা। এবার প্রত্যেকটা পদ তুমি দেখো, লক্ষ্য করো প্রত্যেকটার সঙ্গে i j k আছে, প্রত্যেকটার সঙ্গে i j k আছে এবং এদের ভ্যালু যদি নন জিরো হয় তাহলে সেই প্রত্যেকটা i ভেক্টরটাও আছে, জে ভেক্টরটাও আছে, কে ভেক্টরটাও আছে, তাহলে গোটাটা মিলে এটা একটা ভেক্টর। আমি যদি এটাকে লিখি p1 i প্লাস q1 j প্লাস r1 k, তাহলে এই a ক্রস bটা এটা যে একটা ভেক্টর সেটা বুঝতে একটু অসুবিধা হয় না? আমরা তো জানি যে কোনো ভেক্টর i j k ফর্মে এভাবে তাকে এক্সপ্রেস করা যায়। আমরা ধরে নিয়েছি এখানে এগুলো সমস্ত নন জিরো, যদি নন জিরো না হয়ে যদি জিরো হয় তাহলে সেটা নাল ভেক্টর হবে, কিন্তু এই i j k প্রত্যেকটা জায়গাতে আছে, তার মানে এটা নন জিরো যদি হয় তাহলে এইটা একটা অবশ্যই ভেক্টর। তাহলে a ক্রস b যে একটা ভেক্টর দেয় সেটা আমরা বুঝলাম। আর যখন আমরা স্কেলার গুণফল করেছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে a ডট b তাতে কিন্তু i j k এই একক ভেক্টরগুলো ছিল না, শুধুমাত্র এই স্কেলার টার্মগুলো পড়েছিল, x1 xyz নিয়ে যে টার্মগুলো সেগুলো পড়েছিল। তো কাজেই সেটা একটা স্কেলার বুঝে গেলাম। তাহলে ভেক্টরের গুণফল দুভাবে করা যায়, একটা হচ্ছে স্কেলার গুণফল, একটা হচ্ছে ভেক্টর গুণফল। স্কেলার গুণফলেরও যেরকম আমরা এক্সাম্পল পেয়েছি, তোমরা ক্লাস 9-এ করেছো, কৃতকার্য হচ্ছে বল এবং সরণের গুণফল। আর এই যে এক্সাম্পলগুলো, ক্রস গুণফলের যে এক্সাম্পলগুলো, সেগুলো কিন্তু আমরা যতটা কার্যকে আমরা বুঝতে পারি তার থেকে অনেক বেশি দৈনন্দিন জীবনে আমরা এগুলো ব্যবহার করি, কিন্তু জানতাম না যে এইগুলো ভেক্টর গুণফলেরই একটা প্রয়োগ বা ভেক্টর গুণফলের এফেক্ট, সেটা আমরা জানতাম না। তো এই দুটো গুণফল শেখা হলো। আর আমরা আলোচনা করেছি যে ভেক্টরের ভাগ করে ঠিক সেরকম মিনিংফুল কিছু আমরা এখনো পর্যন্ত অন্তত এই স্তরে আমরা বলতে পারি না। তা সেই জন্য ভেক্টরের ভাগফলটা এইভাবে অ্যাকসেপ্টেড নয় বা অ্যাপ্রুভড নয় আর কি। তো সেই জন্য আমাদের যে বেসিক 4টে অপারেশন, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, তার মধ্যে আমরা দেখলাম ভেক্টরের যোগ হয়, বিয়োগটা হচ্ছে যোগেরই আর একটা ফর্ম, এবং ভেক্টরের গুণ আমরা এইভাবে দুভাবে করলাম। এবার ভেক্টরের ক্রস গুণটা কীরকম হয় সেটা আমরা দেখলাম। এবার একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমরা হাতে করে দেখি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই সম্পর্কগুলো আমরা ব্যবহার করব, সেই জন্য লিখেছি i ক্রস i, j ক্রস j, k ক্রস কে 0, আর একটা নির্দিষ্ট অর্ডারে নেওয়া i ক্রস j, j ক্রস k, k ক্রস i, প্রত্যেকে হচ্ছে থার্ড যে ভেক্টরটা থাকছে, যেটা নাকি এদের দুজনের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, সেই ভেক্টরটাই কিন্তু রেজাল্ট হচ্ছে। তাহলে i ক্রস j k, j ক্রস k i, আর k ক্রস i হচ্ছে j একটা নির্দিষ্ট অর্ডারে। ঠিক তার রিভার্স অর্ডারে দিলে পরে j ক্রস i ইজ ইকুয়াল টু মাইনাস কে, k ক্রস j ইজ ইকুয়াল টু মাইনাস i, আর i ক্রস k ইজ ইকুয়াল টু মাইনাস j। এইগুলোকে আমরা ব্যবহার করব এখানে। আমি দুটো ভেক্টর লিখে নিয়েছি, পাশাপাশি লিখে এবার গুণ করব। তাহলে এটা কিভাবে গুণ হচ্ছে আমি একটু লিখে যাই। প্রথম টার্মটা 0, তারপরেরটা 12 i ক্রস j কে, তারপর হচ্ছে 16 i ক্রস কে, i ক্রস কে বুঝতেই পারছো মাইনাস j।
এরপরে হচ্ছে 5j দিয়ে এগুলোকে গুণ, 5j দিয়ে গুণে প্রথম টার্মটা আসবে 10j ক্রস i, j ক্রস i হচ্ছে -k, তাহলে এরপর এইটা j ক্রস j টার্মটা 0, সুতরাং এটা 0 লিখলাম। তারপরে j ক্রস k 20, j ক্রস k হচ্ছে দেখো i, তাহলে প্লাস i। এবার 2k ইন্টু এটা প্লাস 4k ক্রস i, 4k ক্রস i হচ্ছে j k ক্রস i প্রথম টার্মটা। তারপরে 2 3 6, 6k ক্রস j হচ্ছে -i, বসালাম। এরপর এটা k ক্রস k 0, সুতরাং 0 ওয়ালা টার্মগুলোকে আমরা এবার বাদ দিলে কি পড়ে থাকছে, প্রথমে i নিই, এইটা i এবং এটা i, বিয়োগ করে হচ্ছে 14i, যেটা হচ্ছে -12j এবং k এর ক্ষেত্রে +2k। এটা হলো তাহলে a ক্রস b। আচ্ছা, এটা হলো আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেখলাম যে কিভাবে আমরা ক্রস গুণফলগুলোকে করব। আর একটা কথা বলি, ধরো যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে আমি এগুলো একটু মুছি, আমরা দুটো ভেক্টরের গুণফল শিখেছি, একটা হচ্ছে a ডট b যেটা নাকি একটা স্কেলার দেয় এবং সেটা হচ্ছে তার মান হচ্ছে, তার শুধুই মান আছে সেই জন্য লিখেই ফেললাম ab cos θ। এবং এই a এবং b কে যখন আমরা এইভাবে পাশাপাশি লিখে গুণ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেখানে শুধু একটা স্কেলার আসে। এবার যদি যে কোনো দুটো ভেক্টর একটা তলে, মনে করো একটা ভেক্টর আছে এভাবে আর একটা ভেক্টর আছে এইভাবে, এই ভেক্টরটা যদি এরকম হয় যে 2i প্লাস j মাইনাস k, আর এই ভেক্টরটা মনে করো 5i মাইনাস 2j প্লাস k। যদি জিজ্ঞেস করে যে এই দুটো ভেক্টরের মধ্যে কার অ্যাঙ্গেল কত, কারণ আমরা দেখেছি যে ভেক্টরগুলো নিজেদের মধ্যে কিভাবে ওরিয়েন্টেড সেটা দিয়ে কিন্তু তাদের লব্ধি বলো, তাদের দুটো ক্রস গুণফল বলো, তাদের ডট গুণফল সবই চেঞ্জ হয়। সেই জন্য আমরা এই দুটো ভেক্টরের মধ্যেকার কোণ এটা যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কি করব, আমরা ভেক্টরটাকে দুটো ভেক্টর যাতে একই তলে আছে সুতরাং সরলরেখাগুলো মিট করতেই পারে, আমরা দুটোকে মিট করিয়ে দিলাম এবং ধরলাম তাদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার এটা a ধরে নিলাম, এটা হচ্ছে b। আমাদের হাতে যে দুটো গুণফল আছে সেই দুটো গুণফলের সূত্র দিয়ে কিন্তু আমরা এদের মধ্যেকার কোণগুলো বার করতে পারি। আমরা দেখি ডট দিয়ে কি হয়, ডট দিয়ে একটা হয় এই তাদের গুণফলের মান হচ্ছে ab cos θ, ভালো কথা। যদি ধরো আমরা এই দুটো ভেক্টরকে ডট গুণফল এবার করি তাহলে a ডট b পাশাপাশি লিখলে হয় 2i প্লাস j মাইনাস k ডট 5i মাইনাস 2j, 5i মাইনাস 2j প্লাস k। ডট গুণফল করছি, মনে রাখতে হবে আগের দিন তোমরা করেছো i ডট i, j ডট j is equal to k dot k is equal to
1 আর I ডট জে ইজ ইকুয়াল টু জে ডট কে ইজ ইকুয়াল টু কে ডট আই, এটা ছিল 0, কেননা এগুলো ছিল 1 ইন্টু 1 কস 0 মানে 1, এটাও তাই, আর এগুলো ছিল 1 ইন্টু 1 কস 90, সুতরাং এই ক্রস টার্মগুলো 0 ছিল। এবার এটা ব্যবহার করে যদি আমরা এই গুণটা করি তাহলে কি পাবো, 2 ইন্টু 5 হচ্ছে 10, I ডট আই 1। এবার দেখো যেই ক্রস টার্মগুলোতে যাচ্ছ শূন্য হয়ে যাচ্ছে, সুতরাং I ডট জে আর I ডট কে হচ্ছে 0, লেখারই দরকার নেই। এবার জে ডট মাইনাস 2 জে, তাহলে মাইনাস 2 ইন্টু জে ডট জে তো 1, বাকি টার্মগুলো 0। এবার কে মাইনাস কে, কে ডট কে হচ্ছে মাইনাস জাস্ট মাইনাস 1, তাহলে এখানে বিয়োগ টিয়োগ করে এলো 7। এবং এখানে তোমরা জানো যে এটা যেহেতু স্কেলার প্রোডাক্ট, এটা একটা নাম্বার, সুতরাং এ ডট বিটা তার মান এলো 7, এটা আমরা রেখে দিলাম। এ ডট বি ইজ ইকুয়াল টু 7 দাঁড়ালো। এবার এইখানে যে এবি কস থিটা পেলাম, এই এ ডট বির এবি কস থিটাতে এ হচ্ছে এ ভেক্টরটার মান, বি হচ্ছে কিন্তু বি ভেক্টরটার মান। অ্যাকচুয়ালি এরকম আমরা সবসময় এগুলো লিখি না, খুব ক্লামজি হয়ে যায় সেই জন্য, কিন্তু আসলে হচ্ছে এ আর বির মান। এবার এখান থেকে আমরা এ আর বির মান বার করে নিতে পারি। এ ভেক্টরটা যদি এরকম হয় 2i প্লাস জে মাইনাস কে, তাহলে বলো এর মান কি হবে, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 4 প্লাস 2 রুট 6। তাহলে এর মান দাঁড়ালো রুট ওভার 6। একইভাবে বি ভেক্টরটা কি হবে, এইটা রুট ওভার 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 25 আর 4 29 আর 1 30। তাহলে বি ভেক্টরটার মান দাঁড়ালো 30। এবার দুটোই তো সমান, এ ডট বি ইজ ইকুয়াল টু 7ও যা আর এ বি কস থিটাও তাই। আমরা যদি পাশাপাশি লিখি কি দাঁড়ায় দেখো, এ বি কস থিটা আমি আর মডিউলাস করে লিখলাম না, ইজ ইকুয়াল টু 7। আর এখান থেকে আমরা পাচ্ছি এর মান হচ্ছে রুট 6, বির মান হচ্ছে 30, আর এটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 7। এখান থেকে এটাকে আমি 5 রুট 5 ইন্টু 6 করেও লিখতে পারি, কস থিটা ইজ ইকুয়াল টু 7। এখান থেকে দেখো কস থিটার একটা ভ্যালু বেরিয়ে আসছে এই রকম, তাহলে আমি এখান থেকে থিটা বার করতে পারি, কস ইনভার্স এই জিনিসটা। তার মানে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমরা একই প্লেনে আছে, তাহলে আমরা এটার ডট গুণফল করে আমরা কিন্তু তাদের মধ্যেকার অ্যাঙ্গেল বার করতে পারি। এবং এইখানে দেখো যদি তোমরা এটা ভাবো যে কস থিটা যদি কখনো কস থিটাটা 90 ডিগ্রি হয়, তাহলে কস 90 0, তাহলে এই যে এ ডট বি যখন 0 হবে তখন তার মানে আমি বলতে পারবো এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার বা লম্ব। এটাও প্রশ্ন হতে পারে, আইদার হতে পারে যে মানে কি ধরনের প্রশ্ন হতে পারে এরকম জায়গা থেকে, যে হয় দুটো ভেক্টরের মধ্যেকার কোণ বার করতে হলো আমাকে, তখন আমি এই রকম ডট গুণফল করে আমরা এটা করতে পারি। অথবা জিজ্ঞেস করলো অনেক সময় দুটো ভেক্টর দিয়ে বলে যে চেক করো যে এরা পারপেন্ডিকুলার কিনা, তখন তুমি এদের মধ্যেকার
এইভাবে কস থিটা যদি থিটাটা 0 হয়, বা যদি তুমি এ ডট বিটা 0 পাও, তাহলেও তুমি বলতে পারো তুমি এ ডট বিটা হিসেব করবে এই ফর্মে যদি থাকে, তাহলে এ ডট বিটা লিখে হিসেব করাটা কোনো ব্যাপার নয়। তখন তুমি এটা হিসেব করে যদি 0 পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা পারপেন্ডিকুলার। এবার যদি জিজ্ঞেস করে, যে অনেক সময় দেয় এই ধরনের প্রশ্ন খুব আসে, যে চেক করো যে ওয়েদার ইট ইজ প্যারালাল অর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার চেক করতে হলে যদি আমরা ওইটা ব্যবহার করি, আমরা দেখি প্যারালালটা কি করে করা যায়। যদি প্যারালাল ভেক্টর চেক করতে হয়, তাহলে আমরা কিন্তু ক্রস গুণফলের সাহায্য নিতে পারি। ক্রস গুণফলে আমরা দেখেছি যে আই জে কে কোনো কিছু ইন্টু আই প্লাস সামথিং ইন্টু জে প্লাস সামথিং ইন্টু কে, ভেক্টরগুলো যদি ওই ফর্মে দেওয়া থাকে, x1i প্লাস y1j প্লাস z1k, এই ফর্মে যদি দেওয়া থাকে, বিটাও তাই, তাহলে এটা ক্রস গুণফল করে যদি দেখা যায় যে সবকটা কম্পোনেন্ট বা এই সহগগুলো সবকটা যদি 0 আসে, তাহলেও কিন্তু বলা যায় যে এই ভেক্টর দুটো প্যারালাল। তো এইভাবে আমরা এটা আমরা পরে আবার অঙ্ক করার সময় করব। আমরা চেক করতে পারি যে একটা তলের মধ্যে ভেক্টরগুলো কীরকম অ্যাঙ্গেলে রয়েছে, অ্যাঙ্গেলগুলো বার করতে পারি সেটা একদম ডট গুণফল প্রয়োগ করে। আর যদি এটা দিয়েও করা যায়, এটা দিয়ে করা যায় না তা নয়, তবে এটা তুলনায় তোমার কম্পারেটিভলি সহজ হবে ক্রস ডট গুণফলটা ইউজ করে করাটা। আর যদি প্যারালাল কিনা চেক করে, তাহলে কিন্তু এটা দিয়ে তুমি করতে পারো খুব সহজেই। ওই গুণটা করে এই ভেতরের এই সহগগুলো সব 0 আসে, সুতরাং এটা একটা 0 ভেক্টর বলা যায়।